আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? ধন্যবাদ। আছি স্যার, আপনি ভালো কেমন আছেন আছেন? স্যার? আছি ভালো আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলে? পড়াশোনা কেমন চলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে কি পড়বো আমরা? আজকে কোন নিয়ে পড়বো? ক্লাসে চুক্তি পড়ছিলাম, চুক্তির গঠন, চুক্তি ভঙ্গের প্রতিকার। চুক্তি করবো, ঠিক আছে। দেখি বলেন, আপনারা তো এখন 9% আজকে। ঠিক আছে। শাহিনা আপা কি করছেন? জি স্যার। জি স্যার বলতে আপনি পড়াশোনা করছেন কি? ওই স্যার আপনি যে চুক্তির ইয়েগুলা দিয়েছিলেন, কোনগুলা বাতিল, কোনগুলা বাতিল যোগ্য, তারপরে চুক্তি কখন পরিসমাপ্তি ঘটে, ওইগুলা দেখছি স্যার। ওইগুলো দেখছেন না? তাইলে কথা হচ্ছে আপনার, আমরা ওই দিন কতটুকুতে ছিলাম? এই ত্রুটির জন্য বাতিলযোগ্য ওই চুক্তি কি পুরোটা লিখছিলাম? চুক্তিরোধ, খেসারত, ক্ষতিপূরণ, সুনির্দিষ্ট কার্য সম্পাদন। স্যার লাস্ট আছে চুক্তির গঠন, বিলোপ ও চুক্তি ভঙ্গের প্রতিকার। আচ্ছা, এখানে এ পর্যন্ত লিখছিলাম আমরা বিমা চুক্তির মৃত্যুর পর ওই বিমাকারী চুক্তির একটা পদোন্নতিটুকু পড়ছিলাম না? জি। এটাই তো। আচ্ছা, তো বলেন তো দেখি, তাইলে কোন পক্ষ চুক্তি পালনে ব্যর্থ হলে বা চুক্তির অপরিহার্য সত্য ভঙ্গ করলে সেই পক্ষটা চুক্তি ভঙ্গের জন্য দায়ী হবে। এখন এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ কি কি প্রতিকার পাবে? কথা বলে না। তখন আপনার কি কি প্রতিকার পাবেন? মনে করেন জোবাইর সাহেবের সাথে আমার চুক্তি হলো যে জোবাইর সাহেবের ঘর দুইটা বাড়ি আমি কিনে নিব। এখন দেখা গেল জোবাইর সাহেবকে আমি বাইনা মূল্য হিসাবে 20 লক্ষ টাকা দিছি, ওনার সাথে চুক্তি হলো 50 লাখ টাকার। এখন উনি আরেকজন এই যে দাম বেশি পেল, 70 লক্ষ টাকা পেল, জায়গা ওনাকে দিয়ে দিতে চাচ্ছে আমাকে না দিয়ে। সেক্ষেত্রে আমার প্রতিকার কি হবে? স্যার আমার প্রতিকার হচ্ছে স্যার ওই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য আদেশ দিবে স্যার আমারে,
আমার অনুকূলে যাতে চুক্তিটা সম্পাদিত হয় এটার জন্য আদেশ দিবে স্যার। সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর কেউ কিছু বলবেন এক্ষেত্রে? সুনির্দিষ্ট কার্য অথবা সম্পাদন খেসারত- কোন অনুযায়ী হয়? খেসারতের আদেশ দিতে পারে স্যার, ক্ষতিপূরণ দিতে পারে স্যার, এসআর একটু অনুযায়ী স্যার। না, ঠিক আছে, হ্যাঁ। এখন হ্যাঁ, সুনির্দিষ্ট কার্য সম্পাদনও দিবে এসআর অ্যাক্ট অনুযায়ী। ক্ষতিপূরণের আদেশ দিবে না স্যার? এটা আপনার এসআর অ্যাক্ট অনুযায়ী আদেশ দিবে। হ্যাঁ, তাহলে স্পেসিফিক কেউ বলতে পারবেন এসআর অ্যাক্টের কোন ধারায় আমাকে মামলা করতে হবে? এসআর অ্যাক্টের কোন ধারায় আমি মামলা করব? এক্ষেত্রে এসআর অ্যাক্টের 12 ধারা অনুযায়ী আমরা মামলা করব। এসআর অ্যাক্টের 12 ধরো। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মূল কথা বলছে আপনার এসআর অ্যাক্টের 12 ধারায় 12 যে ধারায়। 4টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে। দিতে হবে, জি স্যার। আপনাদের সবার উদ্দেশ্যে বলি, পড়াশোনা আর একটু বিস্তারিত ভাবে করেন। এটা এমন একটা জিনিস আইনটা একদিনে শেখা যায় না। এখন আমরা সবাই বলি কি আমার সংসার আছে, তারপরে আমার বাচ্চা ছোট, তারপরে আমার জব আছে, আমি ব্যস্ত। ভাই, তুমি যদি জব থাকে ব্যস্ত হও, ওই পড়াশোনা করতে না পারো, তাইলে কোনো সমস্যা নেই, হালকা পাতলা চেষ্টা করো, পরীক্ষা হওয়ার কোনো কিছু নাই। তবে অ্যাডভোকেট হতে চাইলে এই কথাবার্তা না বলে, যা সবকিছু আমাদের সবার সবকিছু আছে, তার মধ্যেও আমাকে ডেইলি 2 ঘন্টা এখন থেকে পড়াশোনা করতে হবে, না হয় সম্ভব না। যা হোক, যে জিনিসগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি এগুলো হচ্ছে মূলত মূল জিনিসগুলো চুক্তি আইনের। এরপর আসতেছে আপনার চুক্তির সংজ্ঞা। চুক্তির সংজ্ঞা চুক্তি আইনের কয় ধারায় দিছে কেউ বলতে পারেন? লিখে নেন। চুক্তির সংজ্ঞা দেয়া আছে চুক্তি আইন 1872-এর 2 ধারায় বৈজ্ঞাত জতে। স্যার, আস্তে আস্তে লিখেন। চুক্তির সংজ্ঞা দেওয়া আছে চুক্তি আইন 1872-এর 2-এর বৈজ্ঞাত জ ধারায়। অজিত সাহেব মিউট হয়ে শুনেন। স্যার মিউট হয়ে শুনেন, ভেরি গুড। আচ্ছা, লেখছেন সবাই 2-এর বৈজ্ঞাত জ ধারায়? ওখানে জি স্যার, বলছে কি? লিখছি। ওখানে বলছে আপনার আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে স্যার একটু আবার কষ্ট করে বলবেন, একটু আইনি। কষ্ট করলে ফি বাড়াই দিতে হবে। 1872 সালের চুক্তি আইনের 2-এর বৈজ্ঞাত জ ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। চুক্তির সংজ্ঞা প্রদান করছে 2-এর বৈজ্ঞাত জ ধারায়।
এরপরে বলতেছে সেখানে বলা হয়েছে যে আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। লিখছেন সবাই? একটু দ্রুত করতে হবে। হুম। লেখছি তাহলে স্যার। প্রথম কথা হচ্ছে এই চুক্তি আইন যেটা আমরা পড়াশোনা করতেছি এটা 1872 সালের আইন, এবং এই 1872 সালের চুক্তি আইনে 2 বর্গীয় ধারায় সংজ্ঞা প্রদান করা হয়েছে, চুক্তির সংজ্ঞা। এইটা আলাদা প্যারাগ্রাফ করে লিখবেন। প্রথমে যে কথাটা বলছি 2 বর্গীয় ধারায় চুক্তি আইনের সংজ্ঞা, এইটা প্রথমে লিখলেন। তারপরে পরে যা কথাবার্তা যে সেখানে বলা হয়েছে যে আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি, এইটা নতুন প্যারা করে লিখবেন, যাতে আপনার টিচারের খাতা কাটলে বা আপনার পরীক্ষার খাতা দেখলে বুঝতে পারে যে আপনি সংজ্ঞাটা চুক্তি আইনের কত ধারায় আছে সেটা আলাদাভাবে জানেন। তাহলে 2 বর্গের যত হচ্ছে সংজ্ঞা, আর এই সংজ্ঞায় বলতেছে আপনার আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। এর নিচে ইংলিশটাও লিখবেন, an agreement enforceable by law is a contract. An agreement একটি চুক্তি, enforceable by law আইনে বলবৎযোগ্য। An agreement. An agreement enforceable by law is a contract. An agreement একটা অঙ্গীকার, enforceable by law আইন দ্বারা বলবৎযোগ্য, is a contract একটা চুক্তি। তাইলে কি কি আপনার an agreement সম্মতি, এখানে এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছে সম্মতি, এনফোর্সেবল বলবৎযোগ্য, বাই ল আইনি আইন দ্বারা, ইজ এ কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি। লিখতে পারবেন ইংলিশে? an agreement enforceable by law is a contract. লেখছি স্যার। লেখছি স্যার। তারপরে ব্রিটিশ কমন লয়েও অনুরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। ব্রিটিশ কমন লয়েও অনুরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। ব্রিটিশ কি বলছেন স্যার? কমন ল। ও, লিখছেন? ব্রিটিশ কমন লয়েও অনুরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। জি স্যার লেখছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সেমন্ডের মতে, আইন বিজ্ঞানী সেমন্ড আর কি আইন নিয়ে লেখাজোখা করছেন, ঠিক আছে? সে আইন বিজ্ঞানী সেমন্ডের মতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায় সৃষ্টি করে ও নির্ণয় করে এমন সম্মতিকে চুক্তি বলে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায়িত্ব সৃষ্টি করে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায়িত্ব সৃষ্টি করে ও নির্ণয় করে। আইন বিজ্ঞানী সেমন্ডের মতে হ্যাঁ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায়িত্ব সৃষ্টি করে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায়িত্ব সৃষ্টি করে ও নির্ণয় করে এমন সম্মতিকে এগ্রিমেন্ট বা চুক্তি বলে। সরি, এমন সম্মতিকে, সম্মতি বলতে এগ্রিমেন্ট, সম্মতিটাই হচ্ছে ইংলিশে এগ্রিমেন্ট, চুক্তি বলে। এটাকে কি বলে? লেখছি স্যার।
চুক্তি বলে। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দায় দায়িত্ব সৃষ্টি করে। এই যে আমার সাথে আপনার চুক্তি, আপনার থেকে একটা দোকান ভাড়া নিলাম, তাইলে আপনার দায়িত্ব কি? দোকানটা আমাকে দিয়ে দিছেন, আর আমার দায়িত্ব হচ্ছে কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে ভাড়া পরিশোধ করা। তাহলে এই দায় দায়িত্ব সৃষ্টি করে, এটা নির্ণয় করে। এইরকম সম্মতি এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। এরপরে স্যার ফ্রেডরিক পুলকের মতে, স্যার ফ্রেডরিক পুলক আইনে বলবৎযোগ্য, জি, স্যার ফ্রেডরিক পুলকের মতে আপনার ইয়ের খেলোয়াড় ছিল যে, মনে আছে, সাউথ আফ্রিকার ফাস্ট বোলার অলরাউন্ডার ছিল যে পুলক, সেই পুলক, এর বাবাও ক্রিকেট খেলতো। স্যার ফ্রেডরিক পুলকের মতে আইনে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা যেতে পারে। প্রতিটি সম্মতি ও চুক্তিকে, প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা যেতে পারে। আইনে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা যেতে পারে। এর নিচে আলাদা প্যারাগ্রাফ করে লিখেন, এই সংজ্ঞা দুটো আলাদা প্যারাগ্রাফ করে লিখবেন, ঠিক আছে? এর নিচে লিখেন, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে দুটি বৈশিষ্ট্যের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিচে আলাদা প্যারাগ্রাফ করে লেখেন, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে দুইটি বৈশিষ্ট্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে যে, একে হচ্ছে আপনার পক্ষগণের মধ্যে মতৈক্য বা সম্মতি থাকতে হবে। পক্ষগণের মধ্যে মতৈক্য বা সম্মতি থাকতে হবে, ঐক্যমত পোষণ করতে হবে, ঠিক আছে? পক্ষগুলোর মধ্যে মতৈক্য বা সম্মতি থাকতে হবে। এরপরে দুইয়ে লেখেন, সেই সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে। সেই সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে। লিখছেন? সেই সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 1 নম্বরে সম্মতি, না? এটার প্রতিশব্দ একরার কি আরবি শব্দ কেউ বলতে পারেন? সম্মতি বাজে একরার বলে, একরার কি আরবি শব্দ? আপনারাও তো আমার মতো ক্লাস শেষ করে নেটে চার্জ দিয়ে একটু দেখিয়েন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সম্মতি বা একরার ইংলিশে হচ্ছে এগ্রিমেন্ট। তাহলে ওখানে বলতেছে চুক্তি আইনের 2-এর উমধারায় বলা হয়েছে যে, চুক্তি আইনের 2-এর উমধারায় বলা হয়েছে যে পরস্পরের মধ্যে প্রতিদান সৃষ্টি করতে পারে এরূপ প্রতিশ্রুতিকে সম্মতি বলে। পরস্পরের মধ্যে প্রতিদান সৃষ্টি করতে পারে এরূপ প্রতিশ্রুতিকে সম্মতি বলে। পরস্পরের মধ্যে প্রতিদান সৃষ্টি করতে পারে, লিখছেন? পরস্পরের মধ্যে প্রতিদান সৃষ্টি করতে পারে এরূপ সম্মতিকে, সরি, এরূপ প্রতিশ্রুতিকে সম্মতি বলে। তাহলে সম্মতি হচ্ছে পরস্পরের প্রতিশ্রুতি, সেটা কি সৃষ্টি করে? প্রতিদান সৃষ্টি করে। এই যে আমরা বলি গিভ এন্ড টেক, এই গিভ এন্ড টেক। এরপরে লিখেন, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ গ্রহণ করলে তা প্রতিশ্রুতিতে পরিণত হয়। এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ গ্রহণ করলে তা প্রতিশ্রুতিতে পরিণত হয়।
তাহলে কি থাকবে আপনার? প্রস্তাব থাকবে না এখানে? জি স্যার। মাশাআল্লাহ। বিয়ে শাদীর গটকালি কেউ করছেন? করছি স্যার। ওকালতি? ও মাশাআল্লাহ, তাহলে তো অভিজ্ঞতা হয়ে গেছে। অনেকটা ওকালতির মতো না, বিয়ে শাদীর গটকালির মতো। বিয়ে শাদীর গটকাতে একটা ঝামেলা আছে স্যার, সপ্তাহ প্রকাশ করা যায় না, একটু গোপন রাখা লাগে। আচ্ছা, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ প্রমাণ করলে তা প্রতিশ্রুতিতে পরিণত হয়। জি। এরপরে বলতেছে প্রতিশ্রুতি কি? এই কথা বলতেছে চুক্তি আইনের 2 ক ধারা মতে। প্রতিশ্রুতি কি এটা কোথায় বলতেছে? 2 ক ধারা। আচ্ছা, আলাদা একটা পাতায় বা যেখানে লিখতেছেন তার চাইতে আলাদা একটা পরিষ্কার জায়গায় লেখেন। 2 কটা পাইলাম, তাইলে আমরা কি প্রতিশ্রুতির সংজ্ঞা না? 2 কটা কি পাইছি? প্রতিশ্রুতি। তারপরে 2 ওমতা পাইছি সম্মতি। এরপরে 2 বর্গের যত পাইলাম চুক্তি। এগুলোর সংজ্ঞা। প্রতিশ্রুতির সংজ্ঞা 2 কতে, তারপরে সম্মতির সংজ্ঞা 2 উমতে, আর চুক্তির সংজ্ঞা হচ্ছে 2 বর্গের যতে। এই জিনিসগুলো আপনারা জানলে এই প্রশ্ন সুন্দর করে লিখতে পারবেন। তাইলে ওখানে 2 কতে কি বলে? যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাবার উদ্দেশ্যে কোনো কাজ করার বা কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। সে ব্যক্তি কি করছে? প্রস্তাব করেছে বলা যায়। যখন এক ব্যক্তি কোনো কাজ করার বা কোনো কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে। জি, পরে সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। তাইলে পুরো লাইনটা হচ্ছে কি? এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে, এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করার বা কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করার বা কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে তখন সেই সেই ব্যক্তি ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। হুম। তাহলে এটা হচ্ছে আপনার প্রস্তাব। এরপরে 2 খ তো হচ্ছে প্রস্তাব গ্রহণ। 2 খতে কি? প্রস্তাব গ্রহণ। আমি এটাতে একটু কনফিউজ হয়ে গেছি। এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করার বা না কাজ করা, করা হতে বিরত বিরত রাখার থাকার বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে ইচ্ছা প্রকাশ করে, তা হচ্ছে সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। ও আচ্ছা। সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। এখন অপর ব্যক্তি যখন এই প্রস্তাবে তার সম্মতি জ্ঞাপন করে, অপর ব্যক্তি যখন তার এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে, তখন চুক্তি আইনের 2 খ ধারা অনুযায়ী বলা যায় প্রস্তাব গ্রহণ করেছে। অপর ব্যক্তি যখন সম্মতি দিবে এই প্রস্তাবে, তাইলে বলা হবে এটা প্রস্তাব গ্রহণ করছে। তাইলে প্রস্তাব পত্রে 2 পদে 2 খ তো হচ্ছে প্রস্তাব গ্রহণ। জি স্যার। আচ্ছা, এরপরে কি? তাহলে আমাদের প্রস্তাব গ্রহণ পর্যন্ত গেছে।
অতএব এক পক্ষ যদি, এটি লিখতে হবে না, আপনারা বুঝে ফেললে হবে। অতএব এক পক্ষ যদি কোনো কাজ করা বা কাজ করা হতে বিরত থাকা সুস্পষ্ট ইচ্ছা অপর পক্ষের নিকট ব্যক্ত করে এবং অপর পক্ষ নিঃশর্তভাবে তা গ্রহণ করে, যার ফলে তাদের মধ্যে পারস্পরিক প্রতিশ্রুতির সৃষ্টি হয়। তাইলে এইভাবে প্রস্তাব করা আর প্রস্তাব গ্রহণ করাকে বলা হয় প্রতিশ্রুতি। এটাই হচ্ছে কি প্রতিশ্রুতি। ঠিক আছে। এই প্রতিশ্রুতির সমর্থনে যদি কোনো প্রতিদান থাকে তবে তাদের মধ্যে সম্মতি বা মতৈক্য হয়েছে বলা যায়। এই প্রতিশ্রুতির সাথে যদি প্রতিদান থাকে, এটা লিখেন, প্রতিশ্রুতির সাথে যদি প্রতিদান থাকে তবে তাদের মধ্যে সম্মতি বা মতৈক্য হয়েছে বলা যায়। লিখছেন সবাই? আচ্ছা, প্রতিশ্রুতির সাথে যদি প্রতিদান থাকে তাহলে তাদের মধ্যে সম্মতি বা মতৈক্য হয়েছে বলা যায়। তাহলে প্রতিশ্রুতির সাথে কি থাকতে হবে? প্রতিদান। এই প্রতিদান থাকলে এটা হচ্ছে সম্মতি। জোবায়ের হোসেন পূর্ণ কলেজের রাজশাহী আইন মহাবিদ্যালয়। কোনটা? রাজশাহী। ও আচ্ছা, রাজশাহী। মাশাআল্লাহ। আর তাসনিয়া জান্নাত? তাসনিয়া জান্নাত পূর্ণ কলেজের। দুই নম্বরে হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য। এই যে 2 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়ছিলাম সেটা বলতেছে আইন দ্বারা বলবৎযোগ্য। তাহলে কোন আইন দ্বারা বাতিল ঘোষণা করা হয় নাই, এগুলো লিখতে হবে না, একটু বুঝে নিন। কোন আইন দ্বারা বাতিল ঘোষণা করা হয় নাই, এরূপ মতৈক্য বা যথার্থ যোগ্যতা সম্পন্ন পক্ষগণের সম্মতি দ্বারা ও বৈধ উদ্দেশ্য গঠিত তা চুক্তি ও আইনে বলবৎযোগ্য। অতএব যে সকল সম্মতি লিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তা আইনের মাধ্যমে বলবৎযোগ্য। তাইলে এই সম্মতিগুলো কি হতে হবে? আইনের মাধ্যমে বলবৎযোগ্য হতে হবে এবং বৈধ উদ্দেশ্য গঠিত হতে হবে। অবৈধ উদ্দেশ্য নিলে হবে না। এই যে আপনাদেরকে বাতিলযোগ্য চুক্তির কথা বলছিলাম, ইয়াবা ব্যবসা, সেটা হবে না। আর যদি সাদা চিংড়ির ব্যবসা হয়, হোয়াইট গোল্ড, তাইলে হবে। বুঝছেন সবাই? জি স্যার। এরপর আইন দ্বারা বলবৎযোগ্য চুক্তি কোনগুলো হবে? যে চুক্তিগুলোর যে সকল সম্মতিতে নিম্ন বর্ণিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তা আইনের মাধ্যমে বলবৎযোগ্য। যে সকল সম্মতিতে নিম্ন বর্ণিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তা আইনের মাধ্যমে বলবৎযোগ্য। লিখেন 1 নম্বর দিয়ে, চুক্তি আইনের 11 ধারা মতে পক্ষগণের যথার্থ যোগ্যতা থাকতে হবে। তাইলে পক্ষগণের যোগ্যতা পাইলাম কত ধারায়? 11 ধারায়। যথার্থ যোগ্যতা থাকতে হবে, পক্ষগণের যোগ্যতা। যে সকল কি বলছেন ওই পয়েন্টটা নিম্নলিখিত? যে সকল সম্মতিতে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তার মানে সম্মতিতে নিচের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, তাইলে সেগুলো আইনের মাধ্যমে বলবৎযোগ্য হবে। আমরা পয়েন্ট যেটা লিখছি সেটা। প্রথম কথা হচ্ছে সম্মতি, চুক্তিতে সম্মতি থাকবে, তাইলে আইন দ্বারা বলবৎযোগ্য হবে। সেই বৈশিষ্ট্য হচ্ছে কি? পক্ষগণের যোগ্যতা। এটা হচ্ছে চুক্তি আইনের ধারা 11। তাইলে চুক্তি আইনের ধারা 11 মতে আপনার যে পক্ষগুলো চুক্তি করবে তাদের চুক্তি করার যোগ্যতা থাকতে হবে। চুক্তি করার যোগ্যতা কি? পিছনে লিখে দিছিলাম, আগে আছে দেখিয়ে। এরপরে 2 নম্বরে হচ্ছে যোগ্যতা সম্পন্ন পক্ষগণের স্বাধীন সম্মতি থাকতে হবে। এই সম্মতি কোন ধরনের হবে? যোগ্যতা সম্পন্ন পক্ষগুলোর মধ্যে
স্বাধীন সম্মতি। এই সম্মতি কোন ধরনের হবে? স্বাধীন সম্মতি। স্বাধীন সম্মতি, পরাধীন হলে হবে না। এরপরে 3 নম্বরে লিখেন চুক্তির উদ্দেশ্য ও প্রতিদান বৈধ হতে হবে। চুক্তির উদ্দেশ্য ও প্রতিদান বৈধ হতে হবে। এরপরে লিখেন 4 নম্বরে অন্য কোনো আইনে যেন তা বাতিল ঘোষণা না করা হয়ে থাকে। অন্য কোনো আইনে যেন তা বাতিল ঘোষণা না করা হয়ে থাকে। এই পড়াশোনা আপনাদের নেক্সট ক্লাসে মুখস্থ নিব, ঠিক আছে? ঠিক আছে। দেখা যাক, জি ইনশাআল্লাহ স্যার। কারণ অনেকগুলো আমরা তো পড়াইছি, শুধু তো টাইম পাস করলে হবে না, নিজের থেকেও একটু পড়াশোনা করতে হবে। নেক্সট এক্সাম দিবেন যে এরকম এখানে কে আছেন? স্যার আমি আছি। স্যার পরীক্ষা দিবে? হ্যাঁ সামনে পরীক্ষা দেবো আমি স্যার। ও আমি তো কোথায় হারাই গেছি। স্যার আমিও তো আছি 23-24-এ। আপনিও আছেন? আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। এইবার পাচ্ছি। কে কে আছেন বলছিলেন? আর একটু বলেন তো দেখি। আপনারা কে কে আছেন বলছেন? স্যার আমি আছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমি আছি সঞ্জীব। স্যার আমি আছি স্যার জুবাইর। শাহীন চট্টগ্রাম আইন কলেজ থেকে। তাহলে জুবাইর সাহেব বলছেন রাজশাহী আইন কলেজ, শাহীন আক্তার আমাদের চট্টগ্রাম আইন কলেজের না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে সঞ্জীব দে। সঞ্জীব দে কোন কলেজের? স্যার সিটি ল কলেজ ঢাকা। আচ্ছা সিটি ল কলেজ ঢাকা। ফারহান আইবা? স্যার আমি স্যার ঢাকা ল কলেজ। জি ঢাকা ল কলেজে। ঢাকা ল কলেজ। বুঝছি। সেন্ট্রাল ল কলেজ পরে। হ্যাঁ হ্যাঁ সেগুন বাগিচা। হ্যাঁ। তো যা হোক, আপনারা এক্সাম দিছিলেন? শাহিন আপা দিছেন, ভাইয়া আপনার খাতা করছিলাম। এক্সাম দিছেন? না একদম দিইনি। আচ্ছা এক্সাম দিয়ে দিয়েন। এক্সাম দিলে হবে কি আপনার প্রস্তুতি কতটুকু? স্যার আমার ওই যে মডেল টেস্টের কথা বলতেছে, আমি যে মডেল টেস্ট দিচ্ছি ওটা কথা বলবো। হ্যাঁ আপনারা মডেল টেস্ট দিলে বুঝতে পারবেন যে প্রস্তুতি কেমন। এরপরে সবাই যদি মনে করেন এখানে আপনারা 4 জন পরীক্ষা দিয়ে দিলে তাইলে বলে আপনারা আমরা দিচ্ছি না, বুঝছি যারা দিছেন তারা তো আমি বুঝতেই পারতেছি। মনে হয় এখানে শরীফ সাহেব পরীক্ষা দিছেন, তারপরে শাহিন আক্তার পরীক্ষা দিছেন, আর মনে হয় এই যে অমৃত পরীক্ষা দিছেন। এই 3 জনে পরীক্ষা দিছেন বলে মনে হয়। অন্যরা বিশেষ করে যারা নেক্সট দিবেন, ফাইনাল দিবেন প্রথম পর্বের, ওনারা দিয়ে দেন। এই যে জুবাইর সাহেব আছেন, তারপরে আপনার ফারহান আইবা, আপনারা দেন না পরীক্ষা। পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কেমন বা কোন স্টাইলে লিখতে হবে, আপনাদের লিখতে হবে, তখন একসাথে বলে দিব। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা আমি খাতা কাটছি, তাদের খাতা কিন্তু আমার প্রিন্ট করা আছে এবং নির্দিষ্ট একটা তারিখে এই খাতা নিয়ে আপনারা কে কি লিখছেন, আপনাদের কাছে তো খাতাগুলো আছে। তো সরাসরি বলবো খাতা ধরে যে আপনি আরেকটু এইভাবে লিখেন, ঠিক আছে? মনে রাখবেন সব ধন্যবাদ স্যার, এটা আমাদের অনেক ভালো হবে যে মানে কিভাবে লিখলে কোন জিনিসটা ভালো করতে পারবো এটাই একটু বলতে চাচ্ছি। ভালো হবে, এখন ভালো তো আপনারা নিজেরা চান না। আমাদের বাঙালির স্বভাব হলো এইটা, ঠিক আছে? আমাদের ভালো আরেকজনে চাই, কিন্তু আমরা নিজের ভালো নিজে চাই না। ঠিক আছে, এরপরে বলি, যেহেতু আমাদের আরো পড়াশোনা বাকি আছে,
এরপরে বলি, আপনারা যারা এখানে 4 জন আছেন গ্রুপে, রেগুলার ক্লাস করেন মোটামুটি, নেক্সট এক্সাম দিবেন, তাইলে আপনারা পরীক্ষা দিলে একসাথে বলে দিতাম যে কিভাবে লিখবেন। তবে পয়েন্টস গুলো লিখার পরে, ঠিক আছে ভাইয়ার, একটা জিনিস চোখে পড়ছে, আপনারা পয়েন্টস গুলো লিখার পরে পয়েন্টস এর সাথে লাগানো ডান পাশ থেকে লেখা শুরু করেন। এটি লিখবেন যে পয়েন্টস গুলো লিখে আর নিচে করে ডান পাশ থেকে। স্যার ওই স্যার এতে তো সময় থাকে না, সময়ের সাথে আমি আপনার সময়টা দিয়ে নেব একটু। বলেন, হ্যাঁ বলেন, কে কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আমি বলতেছি প্রথমে যে লেখাটা স্যার মানে কেমন হইতেছে স্যার, যে মনে করেন আমরা তো শুধু পড়াচ্ছি কিন্তু একটা পরীক্ষা নিয়ে যে সবাইকে যাচাই করতেছি না, তো এটা স্যার না, পরীক্ষা সব সময় ভালো, কারণ পরীক্ষার দুইটা ভালো দিক আছে। একটা হলো আমার প্রিপারেশনটা কতটুকু সেটা আমি বুঝতে পারবো, এক। 2 নম্বরে যখন পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তখন আমার সহপাঠী যারা আছে তাদের প্রস্তুতি কতটুকু, তাহলে সেটাও যখন জানলাম একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়। সে যদি 50 পায়, 49 পায়, আমি কেন 40 পেলাম, তাহলে আমি আর একটু চেষ্টা করলে পাবো, এক। 2 নাম্বার দিক হচ্ছে এই যে খাতাটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন। আমরা তো এক সময়, আপনারা হয়তো এই শব্দ শুনছেন কিনা কি জানি, শুনছি, তবে ব্যবহার যে কত। 80 দশক থেকে বিয়ে শাদীতে গিফটের প্রচলন হয়, এখন বলে গিফট, তখন বলতে এটাকে প্রেজেন্টেশন। ঠিক আছে, যদিও একটা আর একটা প্রতিশব্দ। তো প্রেজেন্টেশনটা খাতা এমন ভাবে করতে হয় যাতে আপনার এক্সামিনার লিস্ট হয়। আসলে প্রথম পর্বের খাতাপত্র এগুলো তেমন তত বেশি পড়ার পরে দেখে না, রিডিং পরে দেখে না, শুধু পয়েন্টস গুলো আর এরপরে আপনার হাতের লেখাটা সুন্দর আছে কিনা, গোছানো কিনা, আপনার প্রেজেন্টেশনের যেটার কথা বলছি, উপস্থাপন যেটার কথা বলছি, এটা সুন্দর আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হয়। অন্য কোনো কিছু একটু পরে লাইনটা, সেন্টেন্সটা মিলছে কিনা, এরপর আইনের বিপরীতে গিয়ে কোনো কিছু লেখছেন কিনা, এই জিনিসগুলো দেখা হয়। ঠিক আছে, জি স্যার। স্যার আমাদের এক্সামটা কবে হইতে পারে স্যার, আনুমানিক ডেট? আসলে এখন তো জাতীয় ইউনিভার্সিটি মাথা ব্যথা খারাপ, হয়তো 15 দিন আগে নোটিশ একটা দিয়ে বলে দিবে যে আপনাদের একদম অমুক তারিখ থেকে, করার কোনো কিছু নেই। সে কারণে প্রস্তুতি নিবেন, নভেম্বরের এই যে 3rd উইক থেকে আপনাদের পরীক্ষা হতে পারে, এরকম প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেন। 3rd উইক? হ্যাঁ, 3rd উইক থেকে পরীক্ষা হতে পারে, এই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেন। আচ্ছা, যা হোক, এরপর আমরা চুক্তির বৈশিষ্ট্যে যাই। চুক্তির বৈশিষ্ট্য লেখেন। এই যে আমরা এতদিন ধরে চুক্তি নিয়ে যা পড়াশোনা করছি, এখান থেকে আমরা চুক্তির কি কি বৈশিষ্ট্য পাই। এক নম্বর পয়েন্টে লিখেন 2 জন ব্যক্তি বা 2টি পক্ষ। চুক্তিতে কি থাকবে? 2টি পক্ষ থাকবে, এইটা। তাহলে চুক্তিতে কয়টি পক্ষ থাকে? 2টি পক্ষ 1 নম্বরে। তাহলে দেখা যাচ্ছে কি, প্রত্যেকটা চুক্তিতে আপনার 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি আইনগত সম্পর্কের সৃষ্টি করে। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি আইনগত সম্পর্কের সৃষ্টি করে। কাজে 2 এর কম অথবা একক ব্যক্তির মধ্যে চুক্তি হয় না। 2 এর কম 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা আইনগত সম্পর্কের সৃষ্টি করে। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা আইনগত সম্পর্কের সৃষ্টি করে।
তারপর হচ্ছে কাজে 2 এর কম অর্থাৎ একক ব্যক্তির মধ্যে চুক্তি হয় না। একটু সংকেত দিয়ে তাড়াতাড়ি করে লিখেন, গেছে। তারপর হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা চুক্তিতে 2টি পক্ষ থাকে। প্রত্যেকটা চুক্তিতে 2টি পক্ষ থাকে। তারপরে 2 নম্বর পয়েন্টে লেখেন আইনগত অধিকার ও দায়-দায়িত্ব। 2 নম্বর পয়েন্টে লেখেন আইনগত অধিকার ও দায়-দায়িত্ব। আইনগত অধিকার ও দায়-দায়িত্ব। এই সম্পর্কের ফলে উভয় পক্ষের কিছু আইনগত অধিকার ও দায়-দায়িত্বের সৃষ্টি হয়। এই সম্পর্কের ফলে উভয় পক্ষের কিছু আইনগত অধিকার ও দায়-দায়িত্বের সৃষ্টি হয়। আইনগত অধিকার খালি রেখে বাকিটা লিখে ফেলেন। পড়ার সময় পড়বেন যে ওই পয়েন্টটা এখানে বসবে। এই সম্পর্কের ফলে উভয় পক্ষের কিছু আইনগত অধিকার ও দায়-দায়িত্বের সৃষ্টি হয়। তারপরে 3 নম্বরে লেখেন নির্ধারণ করা। 3 নম্বরে লিখেন নির্ধারণ করা। এ সকল অধিকার ও দায়িত্ব চুক্তিভুক্ত পক্ষগণ নিজেরাই নির্ধারণ করে থাকে। এ সকল অধিকার ও দায়িত্ব চুক্তিভুক্ত পক্ষগণ নিজেরাই নির্ধারণ করে থাকে। চুক্তিভুক্ত পক্ষগণ এ দায়িত্ব নিজেরাই নির্ধারণ করে থাকে। এ সকল অধিকার ও দায়িত্ব নিজেরাই নির্ধারণ করে। যারা চুক্তি করে তারা এগুলো নির্ধারণ করে চুক্তির শর্তগুলো কি। এরপরে 4 নম্বর পয়েন্টে লিখেন দেওয়ানি অন্যায়। 4 নম্বর পয়েন্টে লিখেন দেওয়ানি অন্যায়। স্যার দেওয়ানি অন্যায়। হ্যাঁ, 4 নম্বর পয়েন্টটা লিখেন দেওয়ানি অন্যায়। তাইলে এই দায়-দায়িত্ব যদি ভঙ্গ করে, এতক্ষণ যে আমরা দায়-দায়িত্ব অধিকারের কথা বলছি, এই দায়-দায়িত্ব অধিকার ভঙ্গ করলে কি হবে? দেওয়ানি অন্যায় সংগঠিত হয়। এ দায়-দায়িত্ব অধিকার ভঙ্গ করলে দেওয়ানি অন্যায় সংগঠিত হয়। সিভিল রং অর্থাৎ চুক্তিভঙ্গ দেওয়ানি প্রকৃতির অন্যায়। অর্থাৎ চুক্তিভঙ্গ দেওয়ানি প্রকৃতির অন্যায়, ফৌজদারি অপরাধ নয়। ফৌজদারি অপরাধ নয়। লিখছেন সবাই? অর্থাৎ চুক্তিভঙ্গ দেওয়ানি প্রকৃতির অন্যায়, ফৌজদারি অপরাধ নয়। ফৌজদারি অপরাধ নয়। এর প্রতিকার শাস্তি নয়। এর প্রতিকার শাস্তি নয়। প্রতিকার হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। প্রতিকার হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অথবা আর্থিক ক্ষতিপূরণ। তাইলে এর প্রতিকার কি? শাস্তি নয়, কাউকে শাস্তি দেওয়া যায় না। প্রতিকার কি? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অথবা আর্থিক ক্ষতিপূরণ। স্যার একটু অনুসারে লিখছেন সবাই? জি স্যার।
এরপরে লিখেন স্বতন্ত্র। এরপরে লিখেন স্বতন্ত্র। স্বতন্ত্র বুঝেন? আলাদা। নিরপেক্ষ, নির্দলীয়। নির্দলীয়, দল নিরপেক্ষ। জি। আর এখানে স্বতন্ত্র হচ্ছে অন্য আইনের চাইতে ভিন্ন, অন্য আইনের চাইতে পৃথক। হ্যাঁ, তাইলে এখানে স্বতন্ত্র কি? অন্যান্য দেওয়ানি প্রকৃতির অন্যায়, অন্যান্য দেওয়ানি প্রকৃতির অন্যায়। অন্যান্য দেওয়ানি প্রকৃতির অন্যায়, যেমন টর্ট, বিশ্বাসভঙ্গ, প্রায় চুক্তি। যেমন টর্ট, বিশ্বাসভঙ্গ, প্রায় চুক্তি হতে নিজের বৈশিষ্ট্য গুণে ইহা স্বতন্ত্র। অন্যান্য দেওয়ানি প্রকৃতির অন্যায় যেমন টর্ট, বিশ্বাসভঙ্গ, প্রায় চুক্তি হতে নিজের বৈশিষ্ট্য গুণে ইহা স্বতন্ত্র। লিখছেন? জি স্যার। এরপরে 6 নম্বরে পয়েন্টে লিখেন অঙ্গীকার। 6 নম্বর পয়েন্টে লিখেন অঙ্গীকার। লিখছেন অঙ্গীকার? জি লিখছি চুক্তি স্যার। অঙ্গীকারের উপর নির্ভরশীল। চুক্তি অঙ্গীকারের উপর নির্ভরশীল। চুক্তি অঙ্গীকারের উপর নির্ভরশীল, কিন্তু সকল অঙ্গীকারই চুক্তির পর্যায়ে পড়ে না। কিন্তু সকল অঙ্গীকারে চুক্তির পর্যায়ে পড়ে না। লিখছি স্যার। যে সকল অঙ্গীকার আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে, যে সকল অঙ্গীকার আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে, সেগুলো চুক্তি। যে সকল অঙ্গীকার আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে সেগুলি চুক্তি। এবং যে সকল বাধ্যবাধকতার উৎস অঙ্গীকার, যে সকল বাধ্যবাধকতার উৎস অঙ্গীকার, সেগুলো চুক্তি আইন নয়। যে সকল এবং যে সকল বাধ্যবাধকতার উৎস, উৎস অঙ্গীকার, হ্যাঁ, সেগুলো চুক্তি আইন। বললেন স্যার চুক্তি যে নয়, বাধ্যবাধকতাগুলোর, হ্যাঁ, উৎস অঙ্গীকার সেগুলি চুক্তি নয়। প্রথম থেকে আরেকটু শুনেন। বলেন যে স্যার। সকল অঙ্গীকার আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে সেগুলো চুক্তি, এবং যে সকল বাধ্যবাধকতার উৎস অঙ্গীকার, সেগুলো হচ্ছে চুক্তি আইন। তাহলে চুক্তির বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গীকারটারও গুরুত্ব আছে। প্রথম কথা হচ্ছে চুক্তি অঙ্গীকারের উপর নির্ভরশীল। এরপর হচ্ছে কিন্তু সকল অঙ্গীকারই চুক্তির পর্যায়ে পড়ে না। এরপরও বলতেছে যে সকল অঙ্গীকার আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে সেগুলো চুক্তি, এবং যে সকল বাধ্যবাধকতার উৎস অঙ্গীকার সেগুলো চুক্তি আইন। বুঝছেন সবাই? 7 নম্বর পয়েন্টে কি বলতে বলেন তো স্যার? 7 নম্বর পয়েন্টটা। 7 নম্বর পয়েন্ট বলিনি তো, এখনো তো 6 নম্বরে। ও 6 নম্বরে, আচ্ছা আচ্ছা। এরপরে 7 নম্বরে লিখেন
স্যার বলেন। ব্যক্তির উপর অধিকার সৃষ্টি। ব্যক্তির উপর অধিকার সৃষ্টি। চুক্তিতে অধিকার কিসের উপর সৃষ্টি হয়? ব্যক্তির উপর। হ্যাঁ, চুক্তি ব্যক্তির উপর অধিকার সৃষ্টি করে, বস্তুর উপর নয়। চুক্তি ব্যক্তির উপর অধিকার সৃষ্টি করে, বস্তুর উপর নয়। চুক্তিভুক্ত ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রিত করে চুক্তি। করে চুক্তি আইন। এই যে আমার আপনার আচরণ কি হবে একটা চুক্তিতে, সেটা নিয়ন্ত্রিত হয় চুক্তি আইন দ্বারা। এটা নিয়ন্ত্রণ কে করে? চুক্তি আইন। চুক্তিভুক্ত সম্পত্তির উপর কোনো নিয়ন্ত্রণ করে না। চুক্তিভুক্ত সম্পত্তির উপর কোনো নিয়ন্ত্রণ করে না। হ্যাঁ, লিখছেন। তাই বিক্রয় চুক্তির পরও কোনো পক্ষ সংশ্লিষ্ট পণ্য বা সম্পত্তি অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করলে, আপনার সাথে বিক্রয় চুক্তি হয়েছে, সে চুক্তি হওয়ার পরও আপনাকে না দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেয়, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ কি করবে? নিষেধাজ্ঞা জারি করে চুক্তিভুক্ত পক্ষকে বিক্রয় করা হতে বিরত রাখতে পারে। তাই বিক্রয় চুক্তির পরও হ্যাঁ, কোনো পক্ষ সংশ্লিষ্ট পণ্য বা সম্পত্তি কোনো পক্ষ সংশ্লিষ্ট পণ্য বা সম্পত্তি অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করলে, বিক্রয় চুক্তি হয়েছে আপনার সাথে আমার, আমি আপনাকে পণ্য দিব, আপনি আমাকে টাকা দিবেন। আমি কি করছি? সেই পণ্য আরেকজনকে দিয়ে দিতে চাচ্ছি, হস্তান্তর করতে চাচ্ছি। হস্তান্তর করলে হ্যাঁ, হস্তান্তর করলে ক্ষতিগ্রস্ত পক্ষ নিষেধাজ্ঞা জারি করে, ক্ষতিগ্রস্ত পক্ষ নিষেধাজ্ঞা জারি করে চুক্তিভুক্ত পক্ষকে বিক্রয় করা হতে বিরত রাখতে পারে। চুক্তিভুক্ত পক্ষকে বিক্রয় করা হতে বিরত রাখতে পারে, কিন্তু সেই সম্পত্তির উপরে কোনো অধিকার প্রয়োগ করতে পারে না। কিন্তু সেই সম্পত্তির উপরে কোনো অধিকার প্রয়োগ করতে পারে না। সম্পত্তির উপর অধিকার প্রয়োগ করবে কখন? যখন সে কিনে নিছে তখন। যতক্ষণ কিনা সম্পন্ন হয়নি ততক্ষণ সে সম্পত্তির উপর অধিকার প্রয়োগ করতে পারে না। তাহলে ব্যাপারটা একটু বুঝাই বলি, সবাই একটু শুনেন। যে আমার সাথে জোবাইর সাহেবের চুক্তি হলো কি? জোবাইর সাহেব তো চলে গেছে। চুক্তি হলো আপনার একটা সম্পত্তি ওনার কাছ থেকে আমি কিনবো। এখন উনি কি করছেন? এই সম্পত্তি বেশি দাম পাইছেন, আরেকজনের কাছে বিক্রি করতেছেন। সেক্ষেত্রে আমি কি করব? আমি উনি যাতে এই সম্পত্তি বিক্রি করতে না পারে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা নিয়ে নিব। তাহলে নিষেধাজ্ঞা নিলে ওনার মধ্যে, ওনার সাথে আমার সাথে যে চুক্তিটা ছিল, এই চুক্তি ভঙ্গ করে উনি যাতে অন্য কাউকে এটা হস্তান্তর করতে না পারে, সেই জন্য আমি নিষেধাজ্ঞা নিয়ে নিলাম। তাহলে নিষেধাজ্ঞা যখন পাইছি তখন আমার কি হচ্ছে? সম্পত্তির উপর কোনো অধিকার সৃষ্টি হচ্ছে না। তবে জোবাইর সাহেব যাতে অন্য কাউকে এটি বিক্রি করতে না পারে, ওইটার একটা অধিকার সৃষ্টি হলো। উনি আমাকে তখন এটা বিক্রি করতে বাধ্য। বুঝে পাইছেন ব্যাপারটা? এরপরে শেষের কথাটা হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ এই যে আমরা যে প্রতিকার হিসাবে বলছি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অথবা ক্ষতিপূরণ, তাহলে এই ক্ষতিপূরণ চুক্তিতে নির্ধারণ করা থাকে। এই ক্ষতিপূরণ কি হবে? যখন চুক্তি করা হয় তখন ওখানে নির্ধারণ করে দিবে যে চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে ক্ষতিপূরণ কত দিবে। তবে যেটা নির্ধারণ হয়েছে ওইটা আইনানুগ কিনা
সেটা নির্ধারণ করবে আদালতে। বুঝে পাইছেন? তাহলে ক্ষতিপূরণ পয়েন্টে আপনার দরকার হচ্ছে, একটু শুনলে পারবেন, ক্ষতিপূরণ আপনারা লিখতে পারবেন। ক্ষতিপূরণ লিখে 8 নম্বর পয়েন্ট শুনেন যে ক্ষতিপূরণ চুক্তিতে পূর্বে নির্ধারিত থাকে বা চুক্তি করার সময় চুক্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা থাকে। এই ক্ষতিপূরণ আইনানুগ কিনা বা কম বেশি কিনা সেটা নির্ধারণ করবে আদালতে। তাহলে আদালতে নির্ধারণ করে হ্যাঁ কি করতে পারবে, ক্ষতির সহিত সামঞ্জস্য কিনা বা অতটুকু ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন কিনা ওইটা দেখে এইটা কম বেশি করতে পারবে। শেষ। এরপরে লিখেন, পরিশেষে বলা যায় অঙ্গীকার পালনে চুক্তি আইনের মূল উদ্দেশ্য। পরিশেষে বলা যায় অঙ্গীকার পালনই চুক্তি আইনের মূল উদ্দেশ্য। পরিশেষে বলা যায় অঙ্গীকার পালনই চুক্তি আইনের মূল উদ্দেশ্য। চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা ও অন্যান্য প্রতিকার রয়েছে। চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা ও অন্যান্য প্রতিকার রয়েছে। কিন্তু প্রয়োজন বোধের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে অঙ্গীকার পালনে বাধ্য করা যায় চুক্তি আইনে। তাহলে কথাটা আর একটু কোথায় লেখেন, কিন্তু প্রয়োজন বোধে, কিন্তু প্রয়োজন বোধে চুক্তি আইনে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে অঙ্গীকার পালনে বাধ্য করা যায়। প্রয়োজন বোধে স্যার তারপর কি হবে? প্রয়োজন বোধে চুক্তি আইনে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে অঙ্গীকার পালনে বাধ্য করা যায়। এই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ার পরে এটা যখন ধরছি তখন একটু শব্দগুলো পরিচিত বলে মনে হয়, না হয় অপরিচিতই থেকে যেত আমাদের। ঠিক আছে, তাইলে আজকে এতটুকু থাকুক। আপনারা যারা পরীক্ষা দেন নাই তারা পরীক্ষা দিয়েন। আর আপনাদের বন্ধু বান্ধব তো অনেকে আছে যে পরীক্ষা দিবে, আপনাদের আশপাশে ফর্ম ফিল আপ করছে বা কলেজে যোগাযোগ হয়, তাদেরকেও এই প্ল্যাটফর্মে অ্যাড করে দিয়ে। পরীক্ষার বাকি তো আর বেশি নেই, হয়তো 2 মাস পড়বে, না হয় 3 মাস পড়বে, হয় 1,500 টাকা দিবে, না হয় 2,000 টাকা দিবে, এর বেশি দিতে হবে না। ঠিক আছে, কিন্তু পড়াশোনা যেটা করবে সেটার ফল পাবে আপনার ফাইনাল পরীক্ষার সময়। এই শব্দগুলো, এই টার্মস গুলা ফাইনাল ও বিভিন্ন আইনে মোটামুটি আলাপ আলোচনা হয়, এইগুলো রেফারেন্স কথাবার্তাগুলো আলাপ আলোচনা হয়। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ এতটুকু থাকুক। সবাই দোয়া করিয়েন আর নেক্সট ক্লাসে কিছু পড়াশোনা করবেন, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আসসালামু আলাইকুম। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।